কুয়াশার চাদরে মুড়ে আছে পুরো ধরিত্রী। শহরে রং বেরঙের বর্ণলি সাজে আর কোলাহলে উপভোগ্য হয়ে উঠেছে রাতটা। শীতে ঠকঠক করে কাঁপছে জনজীবন। অফিস শেষে বাড়িতে ফিরেই ফ্রেশ হয়ে সবে আরাম করে বসেছিল অনুভা। কিন্তু তার এই আরামটা যেন কিছুতেই সহ্য হলো না অর্থিকার। পারভিনের ওপর তাইমের সকল দায়িত্ব দিয়ে ছোট বোনকে বগল দাবা করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। রিকশা চলছে তার আপন গতিতে, উৎসুক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে দেখতে ব্যস্ত অর্থিকা। সে যেদিন রাতের শহরটাকে সে দেখতে বের হয়েছিল, তখন তার পাশে ছিল স্বামী তন্ময়, আর তাইম ছিল তার গর্ভে। জীবনের চড়ই উতরাই পেরিয়ে অবশেষে বাস্তবতা মেনে নিতে পেরেছে মেয়েটা। জীবনে মানুষ আসে ভালোবাসা নিয়ে, তারপর একটা সময় তারা চলেও যায়। কেউ ইচ্ছাকৃতভাবে চলে যায়, আবার কেউ বা অনিচ্ছাকৃত। তাই বলে কি সেই ছেড়ে যাওয়া মানুষগুলোর জন্য সারা জীবন দুঃখের সাগরে ভেসে বেরিয়ে ঘরবন্দি করে রাখতে হবে নিজেকে? মোটেও নয়। ভালোবাসার প্রধান ধাপই হচ্ছে তো নিজেকে ভালোবাসা। যে নিজেকে ভালোবাসে না, সে আসলে ভালোবাসতেই জানে না। বোনের এই নির্লিপ্ত ভাবসাব দেখে বিরক্ত হলো অনুভা। বলল, আচ্ছা আপু, সত্যি করে বলতো কোথায় যাচ্ছি আমরা? নতুন বাসা খুঁজতে। এভাবে রিক্সায় ঘুরে ঘুরে? বাসা খোঁজ আমি পেয়েছি, আর শুধু দেখতে যাবো। পছন্দ হলে সব কথাবার্তাও না হয় বলে আসবো। পূর্বের ন্যায় চুপ করে গেল অনুভা। কথা আর বাড়ালো না। কয়েক মিনিট বাদে রিকশা থামিয়ে নেমে পড়ল অর্থিকা। অনুভাও নামলো বোনের সাথে। ভাড়া দিয়ে হাঁটতে লাগলো তার পিছু পিছু। কয়েক কদম হাঁটতেই পাজরা থামলো একটি মস্ত বড় বিল্ডিংয়ের সামনে। বাইরে ফ্ল্যাট ভাড়া দেওয়ার টুলেট ঝুলছে। অর্থিকার সঙ্গে ভেতরে প্রবেশ করলো অনুভা। ফাঁকা ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখে পছন্দও হয়ে গেল দুবোনের। এক পর্যায়ে বাড়িওয়ালার সঙ্গে কথোপকথন সেরে সব ঠিকঠাক করে চলে এলো দুজনে। সামনের মাসের মাঝামাঝিতে গিয়ে উঠবে ওখানে। রাতের খাবার খেয়ে বিছানায় এসে কেবল শুয়েছে শ্রাবণ, তখনই ঘরে প্রবেশ করলো সৌহার্দ্য। শরীরের ভারসাম্য ছেড়ে দিয়ে ভাইয়ের পাশাপাশি সেও শুয়ে পড়ল। তার উপস্থিতি টের পেতেই শ্রাবণ গম্ভীর কণ্ঠে শুধালো, কি চাই এখানে? তোকে চাই। সঙ্গে সঙ্গে ভ্রুদয় কুঞ্চিত হলো শ্রাবণের। তীক্ষ্ণ দৃষ্টি মেলে ছোট ভাইয়ের পানে তাকালো। তার এহেন দৃষ্টি দেখতেই দাঁত কেলিয়ে হাসলো শ্রাবণ। বলল, বিয়ের পর তো আর চাইলেই আমরা দুই ভাই একসঙ্গে শুতে পারবো না, বউরা তখন রাগ করবে। তাই আজ তোর সঙ্গে ঘুমাতে চলে এলাম। মিথ্যা বলিস না, তোর মতলব একদম ভালো ঠেকছে না। নিজের ঘরে যা। শ্রাবণের সঙ্গে আরেকটু লেপটে গেল সৌহার্দ্য। এক ফাঁকে চুমু খেয়ে নিল গালে। ছোট ভাইয়ের এমন কাজে হতবাক হতবম্ব হলো শ্রাবণ। শোয়া থেকে লাফিয়ে উঠে বসল। আশ্বাসিত কণ্ঠে বলল, এই সত্যি সত্যি তো দেখছি তোর মতলব ভালো না। নিশ্চয়ই এমন কিছু চাইতে এসেছিস যে আমি কখনোই তোকে দিব না, তাই না? উঠে বসলো সৌহার্দ্য। দুদিকে মাথা নাড়িয়ে না ভোজালো। শ্রাবণ বাম ভুরু উঁচিয়ে ফের বলল, তাহলে? দেখ ভাইয়া, প্রান্তির কথা আমি সববার আগে তোকে বলেছি, তাই না? বলেছিস। প্রান্তির ছবিও দেখেছিলাম। হ্যাঁ, তবে আমি খেয়াল করে দেখিনি। সেটা তোর ব্যাপার, গতকাল সামনাসামনিও তো দেখলি। মেইন টপিকে আয়। তাহলে তুই কেন ভাবির কথা আমায় বলিসনি? না বললে জানলি কি করে তোর ভাবি আছে? দমল না সৌহার্দ্য। নাদান বাচ্চাদের মতো বায়না ধরে বলল, ছবিও তো দেখাসনি। দেখা না ভাইয়া একটা ছবি, কেমন দেখতে ভাবি, নাম কি তার? তোদের প্রেম কাহিনীটা অত্যন্ত বল। ছবি দেখে কাজ নেই। দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য, তাই দূরে দূরে থাকবি, বুঝলি? তাছাড়া তোদের মতো ওসব লুতুপুতু প্রেম কাহিনী আমাদের মধ্যে নাই। মন ভার হলো সৌহার্দের। বলল, এভাবে বলতে পারলি ভাইয়া? যা সত্যি তাই বললাম। বিয়ে হোক, তারপর তো দেখতেই পারবি। এখন নিজের ঘরে যা। দমল না সৌহার্দ্য। চট করে বালিশের পাশ থেকে তুলে নিল বড় ভাইয়ের মোবাইল। শ্রাবণ নড়ল না, কিছু বললেও না। চুপচাপ দেখতে লাগলো তার কাণ্ড কারখানা। বিজয়ী হাসি হেসে মোবাইল অন করতেই মুখশ্রী থেকে হাসি বিলীন হলো সৌহার্দের। মোবাইলটা লক করা। যথাস্থানে মোবাইল রেখে দিয়ে উঠে পড়ল বিছানা ছেড়ে। দরজার দিকে অগ্রসর হতে হতে অভিমানী স্বরে বলল, তুই সত্যি একটা নেমক হারাম ভাইয়া। এভাবে ছোট ভাইয়ের থেকে সব কিছু লুকিয়ে গেলি না। সব কিছু আমি মনে রেখে দিলাম, পই পই করে হিসাব রাখলাম। মুচকি হাসলো শ্রাবণ। গলা উঁচিয়ে বিপরীতে বলল, তুই যেই ভুলো মনা, কাল সকাল পর্যন্ত মনে থাকবি কিনা সন্দেহ। আচ্ছা কাজ কর, ঘরে গিয়েই ডায়েরিতে সব লিখে রাখ।
গতকাল রাতে ঠিকমতো ঘুম হয়নি অনুভার। অফিসে বসে থাকলেও মন পড়ে আছে সেই বিছানায়। চোখ জ্বলছে ঘুমে। হাত ঘড়িতে সময় দেখে নিল বেশ কয়েকবার। লাঞ্চ টাইম আসতে এখনও দেরি আছে। এই মুহূর্তে এক কাপ কড়া লিকারের চা হলে মন্দ হতো না। অন্তত ক্লান্তিটা দূর তো হতো। ভাবনা থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দেওয়ার চেষ্টা করলো অনুভা। তখনই টেবিলের ফাঁকা স্থানে কেউ চা ভর্তি একটি চায়ের কাপ এনে রাখলো। তৎক্ষণাৎ চমকে উঠল সে। ঘাড় উঁচিয়ে তাকাতেই দৃষ্টিগোচর হলো আজগরকে। পান খাওয়া দাঁত বের করে হাসলো লোকটি। বলল, আপনি কাজে অমনোযোগী ম্যাডাম, তাই স্যার কইছে চা খাইয়া শরীর চাঙ্গা কইরা কাজে মন দিতে। কথা শেষ করে প্রস্থান করলো আজগর। ভীতু হলো অনুভার মন। আশেপাশে তাকিয়ে এবার তাকালো সম্মুখে লাগানো সিসি ক্যামেরার পানে। খুব রাগ হলো নিজের ওপর। জেনে বুঝে এই ভুলটা করলো কি করে সে? কে জানে স্যার কি মনে করছেন। ফোঁস ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলে চায়ের কাপে চুমুক বসালো অনুভা। সকল ক্লান্তি ঝেড়ে ফেলে মনোযোগ বসালো কাজে। পুরো বিষয়টি খুব ভালো করেই পর্যবেক্ষণ করলো তানিম। মেয়েটির ভাবুক দৃষ্টি ভাবতেই মুচকি হাসলো। বিড়বিড় করে বলল, আপনি এমন কেন অনুভা? খুব অদ্ভুত এক নারী। নারীদের কি এমন অদ্ভুত আচরণে মানায়? পুরো একটা দিন পেরিয়ে রাত হলো। সকল কাজের অপসারণ ঘটিয়ে ভ্যানিটি ব্যাগ হাতে চেয়ার ছেড়ে টানটান হয়ে দাঁড়ালো অনুভা। বের হলো অফিস থেকে। সব সময়কার মতো একই স্থানে দেখা পাওয়া গেল বড় অনাকাঙ্ক্ষিত মানুষটির। হাত ভাঁজ করে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ। মুখশ্রীর ভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। সহাস্যে তার দিকে এগিয়ে গেল অনুভা। আজও সপ্তাহখানেক পর দুজনার দেখা হলো। কোনো ভনিতা ছাড়াই পুরুষটির উদ্দেশ্যে সে প্রশ্ন করলো, সব সময় সপ্তাহে একদিন আমাদের দেখা হয়। দেখা হওয়ার পর টানা 7 দিন তুমি আমার সামনে আসো না, কিন্তু আমি জানি রোজ তুমি আমায় দেখো, আমার খেয়াল রাখো। এবার প্রশ্নটা হচ্ছে, এমন করে কি মজা পাও বলো তো? প্রশ্নটি করে থামলো অনুভা। উত্তরের আশায় বিপরীত তাড়ানো পুরুষটির মুখশ্রীতে গাঢ় দৃষ্টি রেখে তাকিয়ে রইল। চমৎকার হাসল শ্রাবণ। উত্তরে বলল, তোমাকে আমার অনুপস্থিতি সম্পর্কে ভাবাতে, তোমার মনে আমাকে এক নজর দেখার ব্যাকুলতা সৃষ্টি করতে। থামলো শ্রাবণ। সেকেন্ড দুয়েক বিরতি নিয়ে বাম্বুর উঁচিয়ে খানিকটা ঝুঁকলো অনুভার দিকে। প্রশ্ন করলো, তা আমার উদ্দেশ্য কি আমি সফল হতে পারলাম? আমার নোভারানিকে আমায় মিস করেছে? অপ্রস্তুত হলো অনুভা। আশেপাশে অপ্রয়োজনে তাকালো। প্রসঙ্গ বদলাতে বলল, আজকে অনেক ঠান্ডা পড়েছে তাই না? তা তো অবশ্য পড়েছেই। এমন একটা আবহাওয়াতে ঘুমাতে যাওয়ার সময় রোজ তোমায় খুব মিস করি। তুমি পাশে থাকলে হয়তো এই ঠান্ডার মধ্যে আমাকে কোলবালিশ ধরে শুয়ে থাকতে হতো না। ছেলেটার কথাবার্তা দিন দিন লাগাম ছাড়িয়ে যাচ্ছে। রাগ হলো অনুভার। দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য একটা। হাসিটা চওড়া হলো শ্রাবণের। বলল, জানো, আমার ছোট ভাই না তোমার উপর চরম ক্ষিপ্ত। কথাটা কর্ণপাত হতেই অবাক হলো অনুভা। ছেলেটার যে একটা ভাইও আছে সে বিষয়ে আজই প্রথম জানল সে। তার ওপর সেই ভাই আবার তার ওপর কেন রাগ করবে? হাস্যার্জিত কণ্ঠে বলল, কেন? আমি আবার কি করলাম? অবশ্যই করেছো। তোমার জন্যই তো ওর বউকে ঘরে তুলতে পারছে না। আমার জন্যে? আমি তো তোমার ভাইকে কখনো দেখলামই না, সেখানে ওর বউ কোত্থেকে এলো? দেখোনি তো কি হয়েছে। ও একটা মেয়েকে ভালোবাসে। বাবা মা ওদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে, কিন্তু বিয়েটা আটকে গেছে। কেন আটকে আছে? কেন আবার? বিবাহযোগ্য বড় ভাই রেখে ছোট ভাইয়ের বিয়ে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা তো রীতিমতো কূটনৈতিক বৈঠক বসিয়ে দিবে। তাহলে এখানে আমার উপর কেন ক্ষিপ্ত হলো? দোষ তো তোমার। তুমি বিয়ে করে নাও, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। এতক্ষণ যেন এ কথাটার শোনার জন্যই ভেতরে ভেতরে ওত পেতে ছিল শ্রাবণ। চট করে বলল, অবশ্যই তোমার দোষ। আমি কি চাইছি না বিয়ে করতে? অফকোর্স চাইছি। বউ ছাড়া এত দীর্ঘ রাত কাটাতে আমার তো কষ্ট হয়। আমি তো সেই কবে থেকেই তোমাকে বলে যাচ্ছি আমায় বিয়ে করো না, আমায় বিয়ে করো। কিন্তু তুমি তো করছো না। সেক্ষেত্রে সব দোষ তোমার। ভেতরে ভেতরে অনুভূতিরা তাণ্ডব চালালেও বাহির থেকে নিজেকে কঠোর রাখলো অনুভা। বলল, তুমি এমন অধৈর্যশীলদের মতো কেন করছো বলো তো? আমাদের মধ্যে কিছু হতে পারে না। পরিবার যার সঙ্গে বিয়ে ঠিক করে তাকেই বিয়ে করে সুখী হও। কথাটা মোটেও গুরুত্ব সহকারে কানে তুলল না শ্রাবণ। ভাবলেশীনভাবে বলল, আমাদের একে অপরের সুখ যে আমাদের দুজনের মধ্যে নিহিত না ভাব। অন্য কারো সঙ্গেই যদি নিজেকে বাঁধতে পারতাম, তাহলে এত কিছুর পরেও কি আর ফিরে আসতে পারতাম? তাছাড়া আমার মতো লয়াল ছেলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি দ্বিতীয়টি আর খুঁজে পাবে না, বুঝলে? আহত দৃষ্টিতে তাকালো অনুভা।
এই পুরুষটির জন্য আকাশসম অনুভূতির পাহাড় যে অনেক আগে থেকেই তার ভেতরে রয়েছে। বারবার তাকে ফিরিয়ে দিয়েও ভীষণ কষ্ট হয় অনুভার, কিন্তু সব বুঝেও না বোঝার ভান ধরে থাকতে হয় তাকে। ভবিষ্যৎ ভেবে ভীতু হয় তার মন। শ্রাবণের বাবা মা তাদের সম্পর্কে সব জানার পর আদৌ কি তাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন? তাকে ভাবনার অন্তর্জালে ডুবে থাকতে দেখে গাড়ির দ্বার খুলে দিল শ্রাবণ। গম্ভীর কণ্ঠে বলল, উঠে বসো। ধ্যান ভঙ্গ হলো অনুভার। নীরবে উঠে বসলো গাড়িতে। কয়েক মিনিটের মধ্যেই নিজ গতিতে চলতে শুরু করলো গাড়ি। এতক্ষণ ধরে এই কপত কপতিকে দূর থেকে খুব গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে গেল একজোড়া চোখ। রোশানলে ফেটে পড়ল তার সমস্ত দেহ। শক্ত কণ্ঠে ড্রাইভারের উদ্দেশ্যে আদেশ ছুড়ল, স্টার্ট দাও। মালিকের এমন কণ্ঠস্বরের সঙ্গে পূর্ব পরিচিত মাঝবয়সী ড্রাইভার শুকনো ঢোক গিলে দ্রুত হাতে স্টিয়ারিং ঘোরালো। সব সময়কার মতো দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে শ্রাবণ। পাশেই বসা অনুভা কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ফের প্রশ্ন করল, তুমি আপুকে চাকরির সন্ধান দিয়েছো? শ্রাবণের সোজাসাপটা জবাব, হ্যাঁ। এটা করার কি খুব প্রয়োজন ছিল? অবশ্যই ছিল। কেন? অতীত থেকে সবে আপু বেরিয়ে এসছে, মুভ অন করেছে, তার মধ্যেই মাথার মধ্যে চাকরির ভূতটা ঢুকানোর কি কোনো প্রয়োজন ছিল? আমি তো কোনো প্রয়োজন দেখছি না এতে। তাছাড়া আমিই তো সবটা সামলাচ্ছিলাম। চাকরির ভূত আমি ঢুকাইনি। উনি নিজেই হয়তো এই বিষয়ে ভেবেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। আমি শুধু হেল্প করেছি, ব্যাস। তোমার উচিত ওনার সিদ্ধান্তকে সম্মান করা। অন্যের উপর বোঝা হয়ে থাকার থেকে নিজের দায়িত্ব নিজে নেওয়া ভালো নয় কি? কথাটা মোটেও আশা করেনি অনুভা। আহত হলো তার মন। মিনমিনে স্বরে বলল, আমার মা, বোন, বোনের সন্তান আমার কাছে বোঝা নয়, তারা আমার আপনজন। তাদের দেখভাল করা আমার দায়িত্ব। অমন ইঙ্গিতে কথা বলিনি নোভা, কষ্ট পেও না। চিরকাল কি কেউ থাকে এই পৃথিবীতে? আরেকজনের উপর নির্ভর হওয়ার থেকে নিজেরই একটা কিছু করা উচিত নয় কি? উনি তো ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন। তুমি যেভাবে জব করছো সেভাবেই করো, পরিবারের দায়িত্ব পালন করো। পাশাপাশি আপু যা করছেন তা ওনাকে করতে দাও, এতে ওনার উপকারই হবে। কথাটা মন দিয়ে শুনলো অনুভা। অনুধাবন করার চেষ্টা করলো। কিছু সময়ের মধ্যে শ্রাবণের কথার অর্থও ধরে ফেলল। তাই আর কথা বাড়ালো না, মেনে নিল সবটা। কুয়াশার ফাঁক ফোকর দিয়ে রোদ এসে আলোকিত করে তুলেছে ধরণীকে। বারান্দায় চায়ের কাপ হাতে নিয়ে বসে সকালটা উপভোগ করছে অনুভা। দেখতে দেখতে আরও একটি মাস কেটে গেল। গতকাল পরিবার নিয়ে নতুন ফ্ল্যাটে এসে উঠেছে দুবোন। এখনও পুরোপুরিভাবে গোছগাছ করা হয়নি কিছুই। শুধু মায়ের জন্য বরাদ্দকৃত ঘরটাই গুছিয়ে উঠতে পেরেছে দুজনে। আজ শুক্রবার। আজ আর বাজার করতে বের হয়নি অনুভা। অর্থিকা বাজারে যেতে নিষেধ করেছে তাকে। আজ অনেক দিন বাদে মেজাজটা বেশ ফুরফুরে অনুভার। মাথায় নেই কোনো চিন্তা, দেহে নেই কোনো ক্লান্তির ছাপ। এই মুহূর্তে বাবাকে খুব মনে পড়ছে তার। আচ্ছা, বাবা কেমন আছে কবরে? প্রশ্নটা মস্তিষ্কে হানা দিতেই মন ভার হয় অনুভার। চায়ের কাপ খালি হয়েছে অনেকক্ষণ হলো। বারান্দা থেকে উঠে ঘরে ফিরে এলো সে। আগের ফ্ল্যাটের তুলনায় নতুন ফ্ল্যাটটা বেশ বড় আর খোলামেলা। ঘরগুলো জুড়েও শুধু আলোয় খেলা। সোফিয়া বিছানায় শুয়ে আছেন। আগের সেই তেজ এখন আর অবশিষ্ট নেই ওনার মধ্যে। স্বামীর মৃত্যুর পর প্রাণহীন নির্জীব হয়ে গেছেন মহিলা। কারো সঙ্গে তেমন কথা বলেন না আর। তাই মেঝেতে বসে খেলনা নিয়ে খেলছে। তার সঙ্গে পাল্লা দিয়ে মুখ দিয়ে আওড়াচ্ছে অস্পষ্ট কিছু শব্দ। অনুভা এসে বসলো তার সম্মুখে। তাকে দেখতেই চঞ্চল হয়ে উঠল তাইম। হাতের খেলনা গাড়িটা এগিয়ে দিয়ে বলল, মামা খেলু খেলু। মুচকি হাসলো অনুভা। খেলনা গাড়ি না নিয়ে নিজ কোলে বসালো তাইমকে। গাল দুটো আলতো করে টিপে দিয়ে বলল, মা না, খালামণি বল। কথাটা কিছুতেই মনোপুত হলো না ছোট্ট টাইমের। গলা জড়িয়ে ধরে মা আমা মা খিলখিলিয়ে হেসে উঠল অনুভা। তার হাসি শব্দে ভেতর ঘর থেকে ছুটে এলো অর্থিকা। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে বোন আর ছেলেকে গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে শুধালো, কি হলো, এভাবে হাসছিস কেন অনু? বোনের প্রশ্নে যেন বেশ মজা পেল অনুভা। অধরে হাসি রেখেই জবাব দিল, তোর ছেলে একটু একটু করে হাঁটতে শিখে গেছে, কিন্তু এখনো আমার মা বলে ডাকাটা ভুলেনি সে। আমি বললাম মা না, খালামণি বল, কিন্তু ও কি বলে জানিস? ভ্রুদয় কুঞ্চিত হলো অর্থিকার। বলল, কি? সরাসরি উত্তর দেয় না অনুভা। প্রমাণ দেখাতে হবে। তাই ফের তাইমের পানে দৃষ্টি ফেলে বলল, আমি তোমার কি হই বাবাটা? প্রশ্নের বিপরীতে সঙ্গে সঙ্গে অবুঝ বাচ্চাটির থেকে উত্তর এলো, মা মা। আবারও হেসে উঠল অনুভা। তাকে জড়িয়ে ধরল বুকের সঙ্গে।
আজ আর রাগল না অর্থিকা। সেও হাসি দিল ছোট বোনের সঙ্গে। হাস্যোজ্জ্বল মুখে বলল, তোর মা হওয়ায় তো খুব শখ দেখছি রে অনু। তোর এই শখটা পূরণের জন্য এবার আমি তোকে বিয়ে দিয়ে দিব। কথাটা শেষ হতে না হতেই মেঝেতে রাখা মোবাইলটা বেজে উঠল। উকি দিয়ে স্ক্রিনে ভাসমান শ্রাবণ নাম দিয়ে সেভ করা নাম্বারটা দেখে মুচকি হাসলো অর্থিকা। ঘরের দিকে যেতে যেতে বলল, হয়েছে, বিয়ের কথা বলতে না বলতেই বাচ্চার ভবিষ্যৎ বাপ কল দিয়ে দিল। কি টাইমিং রে বাব্বা। বড় বোনের কথাটা শ্রবণালী ভেদ করে মস্তিষ্কে পৌঁছাতে লজ্জায় ফর্সা গাল দুটোতে রক্তিম হাবা ফুটে উঠল অনুভার। তাইমকে খেলনা দিয়ে মেঝেতে বসিয়ে রিসিভ করলো কল। সব সময়কার মতো আজও তাকে কিছু বলার সুযোগ না দিয়েই বিপরীত পাশ থেকে ভেসে এলো গম্ভীর পুরুষালীর কণ্ঠস্বর। তোমার তো দিনে দিনে খুব অবনতি হচ্ছে নোভা। রুটিন মাফিক আজ তোমার বাজার করার কথা ছিল, কিন্তু তুমি বাজার করতে এলে না। এটা কি ঠিক করলে? এই, তুমি কি এখন আমাকে তোমার বাজার করার কেয়ারটেকার বানাতে চাইছো নাকি? একসঙ্গে এতগুলো কথা শোনার পর হতভম্ব হয়ে গেল অনুভা। কিয়ত নীরব থেকে তার স্বরই বলল, তুমি তোমার বডিগার্ডের পথ ছেড়ে আবার কেয়ারটেকার হতে চাইছো? মুচকি হাসল শ্রাবণ, কিন্তু তা প্রকাশ করল না। বরং পূর্বের ন্যায় গম্ভীর কণ্ঠেই বলল, তুমি আমায় বডিগার্ড বলতে পারলে নোভা? তো কি বলবো? যেভাবে সারাক্ষণ আমার খবরাখবর রাখো তাতে তোমার এমনটাই মনে হয়, তাই না? জামাই না হয়েও জামাইয়ের মতো তোমায় আগলে রাখি, আর তুমি কিনা আমার সম্পর্কে এমনটা ভাবলে? ছি। নিঃশব্দে হাসলো অনুভা। এ যেন সেই পুরনো শ্রাবণ। সব কিছু বদলালেও এই ছেলেটার আচার আচরণ ব্যবহার একটুও বদলায়নি। তার হাসি দেখতেই তাইমও হেসে উঠল। আদে আদে বলি ছাড়ল, মামা আমা তাতে খেলু। পুরো কথাটাই স্পষ্ট শুনতে পেল শ্রাবণ। প্রশ্ন করল, বাচ্চাটা কে? তাই হুম। অর্থী আপু কি তোমার পাশেই? না, আপু তার ঘরে। তাহলে মা বলে ডাকে কাকে? কাকে আবার? আমায় ডাকে। কপালে ভাঁজ পড়ে শ্রাবণের। কয়েক সেকেন্ড নীরব থেকে কিছু একটা ভেবে উঠতেই হেসে ওঠে। বলে, বাহ নোভা, বিয়ের আগেই মাডক শোনা হয়ে গেছে তোমার। তবে আমি বাদ যাবো কেন? দাঁড়াও, আমি বরং আমার ফটো পাঠাচ্ছি। বুড়োজগল কিঞ্চিত কুঁচকে যায় অনুভার। বলল, কেন? তোমার ফটো দিয়ে আমি কি করব? কেন আবার তাইমকে দেখিয়ে বাবা ডাক শেখাবে? পরের বার দেখা হলেই বাবা ডেকে আমার কোলে চলে আসবে ও। অন্যের বাচ্চা থেকে বাবা ডাক শোনার এত শখ কেন? হ্যাঁ, পারলে নিজে একটা পয়দা করে নাও। কথাটা মনোপুত হলো শ্রাবণের। কণ্ঠে খেলে গেল দুষ্টমি। বলল, এজন্যই বলেছিলাম চলো বিয়ে করে নিই, তারপর না হয় বাচ্চা পয়দা করার কাজকর্ম শুরু করব। ছেলেটার এমন লাগামহীন কথায় থতমত খেয়ে গেল অনুভা। বেশ লজ্জাও পেল। দাঁতে দাঁত চেপে অসভ্য বলেই কেটে দিল কল। এতক্ষণের আটকে রাখা হাসিটা এবার বাহ্যিকভাবে প্রকাশ পেল শ্রাবণের। হাসতে হাসতে বিছানায় মোবাইল রেখে ঘর থেকে বের হলো সে। টেবিলে বসে চাপিং বোর্ডে তরকারি কাটছেন শান্তা। মায়ের পাশে চেয়ারটায় এসে বসল শ্রাবণ। ছেলেকে দেখেই মুখ বাঁকালেন শান্তা। আফসোসের সুরে বলতে লাগলেন, কি কপাল আমার, যেই বয়সে ছেলের বউয়ের হাতের রান্না খাওয়ার কথা সেই বয়সে নিজে রান্না করে খেতে হচ্ছে। কি লাভ হলো দুটো ছেলের মা হয়ে? এর থেকে যদি মেয়ে হতো তাহলে অন্তত এতদিনে ডজন ডজন নাতি নাতনিদের সঙ্গে খেলতে পারতাম। মায়ের কথায় আড়ালে হাসলো শ্রাবণ, তবে সামনাসামনি গম্ভীর কণ্ঠে বলল, আজ শুক্রবার, তোমরা চাইলে কিন্তু আজ আমার বিয়েটা দিয়ে দিলেই পারতে মা, তাহলে অন্তত তোমার দুঃখ কষ্ট ঘুচতো। হাত থেমে গেল শান্তার। পূর্ণ দৃষ্টিতে পুত্রের পানে তাকালেন। ডান ভুরুটা উঁচিয়ে সন্ধিহান কণ্ঠে বললেন, মেয়ে রাজি? উপরনিচ মাথা নাড়ায় শ্রাবণ। তৎক্ষণাৎ চোখে মুখে উৎসুক একটা ভাব ফুটে উঠল শান্তার। আহ্লাদি কণ্ঠে পুনরায় বললেন, দেখতে কেমন? সুন্দর? কেন সুন্দর না হলে বুঝি পুত্রবধূ হিসেবে মানবে না? তা হবে কেন? আমার ছেলের পছন্দের উপর আমার পুরোপুরি ভরসা আছে। সে আমার অপছন্দ হবে এমন মেয়েকে কখনোই পছন্দ করতে পারে না। প্রত্যুত্তরে মুচকি হাসল শ্রাবণ। শান্তা বললেন, তোর বাবাকে গিয়ে বলি তবে। কি? এই যে তুই বিয়ে করবি, তোর কোনো চিন্তা নেই। যা ব্যবস্থা করার আমি আর তোর বাবা মিলে করব। দরকার পড়লে আজ রাতেই বউ নিয়ে বাড়ি ফিরবো। এবারও চমৎকার হাসল শ্রাবণ। মা যে তার বউ দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে তা বেশ বুঝতে পারল। বলল, বাবাকে বলে দিয়েছি বিয়ে করলে পরের শুক্রবারই করব। মুখখানি মলিন হলো শান্তার। টেনে টেনে বললেন, আরো 7 দিন পর। বাঁচবো এ কদিন? বাজবে না কেন?
নাতি নাতনি নিয়ে খেলতে হবে না? মুস্কি হাসলেন শান্তা, বললেন, তা তো হবেই। যাক, এত বছর অপেক্ষা করেছি, আর 7 দিন অপেক্ষা করতে পারবো না? অবশ্যই পারবো। শীতকালে সন্ধ্যাটা খুব দ্রুতই নেমে পড়ে। তবে এখন বিকেল। আসরের নামাজ পড়ে ছাদে এসেছে অর্থিকা। দুপুরে তাইমের কিছু কাপড় ছাদে দিয়ে গিয়েছিল শুকোতে। এখন সেগুলো নেওয়ার উদ্দেশ্যেই এখানে আসা। কয়েকটা ফ্ল্যাটের মহিলারা একপাশে বসে গল্প করছে, অন্য পাশে চলছে বাচ্চাদের হইচই। দ্রুত পদে কাপড়গুলো দড়ি থেকে নামিয়ে সিঁড়ি ভেঙে নিচে যাওয়ার পথেই পেছন থেকে ডেকে উঠল কেউ। অর্থিকা। সিঁড়ির মাঝখানেই থেমে দাঁড়ায় অর্থিকা। ঘাড় ঘুরিয়ে তাকাতেই ভ্রুদয় কুঞ্চিত হয়। দৃষ্টিগোচর হয় ছাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকা একজন পুরুষকে। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই অর্থিকার মনে হলো এ পুরুষটিকে সে চেনে। তার ভাবনার মধ্যেই এগিয়ে এলো লোকটি, বলল, অনেকগুলো বছর বাদে দেখা হলো আমাদের, তাই না? সৌজন্য হাসলো অর্থিকা, বলল, তা তুমি এখানে? ছাদে তো চোখে পড়লে না, এখানে থাকো নাকি? ওপর নিচ মাথা নাড়ায় ফায়াজ, প্রশ্ন করে, তোমরাই নতুন ভাড়াটিয়া, তাই না? হ্যাঁ। কথার প্রসঙ্গেই প্রশ্ন ছুড়ে ফায়াজ। শুনেছিলাম বিয়ে করে নিয়েছিলে, তা ছেলে মেয়ে কয়জন? একটাই ছেলে। তা একদিন এসো না হয়, একই বিল্ডিংয়ে থাকছি, তার উপর পরিচিত, এখন তো আবার প্রতিবেশীও হয়ে গেলাম। প্রতি উত্তরে মৃদু হাসল ফায়াজ। অর্থিকা তারা দেখিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতেই বলল, চায়ের দাওয়াত রইল কিন্তু। গ্রহণ করলাম তোমার দাওয়াত। ঘাড় ঘুরিয়ে হেসে নিচে নেমে গেল অর্থিকা। ফায়াজ এখনও সেদিক পানেই তাকিয়ে আছে। বিড়বিড় করে বলল, গ্রহণ করলাম তোমার দাওয়াত। নিয়তি যখন আবারও দুজনকে সম্মুখে দাঁড় করিয়েই দিল, তখন আমারও তো দেখা উচিত কার কপালের স্রষ্টা তোমায় লিখে রেখেছিলেন। কাপড় নিয়ে ভেতরে এসে দরজা লাগালো অর্থিকা। সোফার ওপর কাপড়গুলো রেখে ডেকে আনলো অনুভাকে। তারপর দুজনে মিলে আবারও শুরু করলো ঘর গোছানো। আজকের মধ্যেই সব কমপ্লিট করতে হবে, কাল থেকে যে অফিস শুরু। অর্থিকাও তো চাকরিতে জয়েন করেছে, মাসখানেক হলো। একটি রাত কেটে নতুন আরেকটি দিনের সূচনা ঘটল। তানিম বাড়িতে নেই। রোজকার রুটিন মাফিক অফিস শেষে পল্লবী ভবনে শোনা যাচ্ছে একজন নারী কণ্ঠস্বরের চেঁচামেচি। রোজিনাকে বিভিন্ন কাজের নির্দেশ দিচ্ছেন তিনি। কাজগুলো মনোপুত না হয় খানিক বাদে বাদেই বিরক্ত হয়ে বলছেন, এটা এভাবে করেছিস কেন? এভাবে হবে না, ওভাবে কর। রোজিনা মেয়েটা পড়েছে মহা ঝামেলায়। মালকিনের কথা মতো বারবার কাজের ধরন বদলাচ্ছে সে। আজিজুল হক এসে উপস্থিত হলেন স্ত্রীর সম্মুখে, বললেন, এভাবে না বলে কই হুটহাট মেয়ে দেখতে যাওয়াটা কি ঠিক হবে? অন্যদের তো আগে জানানো উচিত, তাই না? স্বামীর কথাটা পছন্দ হলো না আফসানার, বললেন, কাকে জানাবি? ছেলে তো বললই মেয়ের পরিবারের সম্পর্কে। আমরা যাব, ওর মায়ের সঙ্গে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে আসবো। মন সায় দিল না আজিজুল হকের। আমতা আমতা করে বললেন, কিন্তু কোনো কিন্তু নয়, ছেলেটা নিজ থেকে এসে বিয়ে করতে চাইছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেওয়াই উচিত। পরে আবার মত বদলে গেলে। স্ত্রীর কথায় সম্মতি জ্ঞাপন করলেন আজিজুল হক। আজকে তানিমের মেজাজটা খুব ফুরফুরে। এই ফুরফুরে মেজাজ নিয়েই দুটো মিটিং শেষ করে নিজ চেয়ারে এসে বসে আছে সে। সিসি ক্যামেরায় দৃষ্টি স্থির রেখে মুচকি হাসল। তারপর আবারও সরিয়ে নিল নিজ দৃষ্টি। টেবিলের ওপর রাখা বেলটা বাজাতেই ছুটে এলো আজগর। কিছু জিজ্ঞেস করার আগেই তার উদ্দেশ্যে তামিন বলে উঠল, মিস অনুভাকে পাঠিয়ে দিন। ওপর নিচ মাথা নাড়িয়ে বেরিয়ে যায় আজগর। অনুভার টেবিলের সামনে এসে আহত স্বরে প্রশ্ন করে, আচ্ছা ম্যাডাম, আপনি 2 দিন পর পর এত অন্যায় করেন কেন কন্ত? মনোযোগ সহকারে কাজ করছিল অনুভা। আজগরের কথায় বুড়োজগল কিঞ্চিত কুঁচকে তাকায় সে। সুধায়, আমি আবার কি করলাম? তো আমি কি জানি, ঘাড়ের রক্ত কাটা স্যারের আপনারে আবার ডাকছে। দীর্ঘশ্বাস ফেলে তানিমের কেবিনে পা বাড়ায় অনুভা। ভেতরে প্রবেশ করে অনুমতি নিয়ে। চোখে মুখে গাম্ভীর্য ফুটিয়ে তানিম প্রশ্ন বলে, যেই কাজগুলো দিয়েছিলাম তা কমপ্লিট হয়েছে? পুরোপুরি শেষ হয়নি স্যার, আর আধ ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, কাজটা শেষ হলে আজগরকে দিয়ে আমায় পাঠিয়ে দিবেন। ওকে স্যার। এরপর তো আপনার আজ আর কোনো কাজ নেই সম্ভবত, তাই চাইলে আপনি চলে যেতে পারেন, আপনার ছুটি। চমকায় অনুভা। কথাটা যেন বিশ্বাস হলো না, তাই ফের বলল, জি স্যার, ছুটি? হ্যাঁ, কেন কোনো আপত্তি আছে? না স্যার, ধন্যবাদ আপনাকে।
বলেই সেখান থেকে নিজ ডেস্কে চলে এলো অনুভা। তার হাস্যোজ্জ্বল মুখখানা দেখতেই তানিমের গম্ভীর মুখখানাতেও ফুটে উঠল হাসির রেখা। পাশের ফ্ল্যাটের পৌর ভাড়াটিয়া সঙ্গে কথা বলে নতুন একজন আয়া ঠিক করেছে অর্থিকা। বাড়িতে এখন সুফিয়া, তাইম এবং সেই নতুন আয়া মাজেদা। কলিং বেল বাজার শব্দ কানে আসতেই ওড়নায় হাত মুছতে মুছতে দরজা খুলে দিল মাজেদা। অনুভা অফিসে যাওয়ার আগে কড়াকড়িভাবে বলে দিয়ে গেছে, আমি কিংবা আপু ব্যতীত অন্য কেউ এলে কিন্তু একদম দরজা খুলবে না, আর ভেতরেও ঢুকতে দিবে না, ঠিক আছে? দরজার সামনে দাঁড়ানো তিনজন অপরিচিত মানুষ দেখে ভুরু যুগল কুঁচকে নিল মাজেদা। কর্কশ কণ্ঠে বলল, আপারা বাড়িত নাই, আইতাইতে রাইত হইব, কোনো দরকার হইলে তখন আইয়েন। আফসানা মৃদু হেসে কোমল গলায় বললেন, তোমাদের আপাদের মাও কি বাড়িতে নেই? খালার কথা কইতেছেন? না বুঝেও মাথা নাড়ালেন আফসানা। মাজেদার চোখে মুখে সন্দেহের ছাপ। প্রশ্ন করল, আপনারা কি লাগেন চাচির? কিছু হয় নাই, তবে তুমি আমাদের ভেতরে প্রবেশ করতে দিয়ে ওনাকে ডেকে দিলে ভালো একটা সম্পর্ক হতে পারে। কথাটার অর্থ খুব ভালো করেই বুঝতে পারলো মাজেদা। হেসে বলল, আপনারা ঘটক শুধু আপার লাগিয়া সম্বন্ধ আনছেন? মেয়েটা চালাক চতুর, যা খুব ভালো করেই টের পেলেন আফসানা। ওপর নিচ মাথা নাড়ালেন। তৎক্ষণাৎ দরজা ছেড়ে ভেতরে হাঁটা ধরল মাজেদা। ড্রয়িং রুমের সামনে সোফা দেখিয়ে বলল, আপনারা বসেন, আমি খালারে ডাইকে আনি। আজিজুল হক আর আফসানা বসলেন সোফায়। সাথে আসা ড্রাইভার ছেলেটা মিষ্টির প্যাকেটগুলো সেন্টার টেবিলের ওপর রেখে চলে গেল গাড়ির কাছে। তাইমকে নিজের পাশে ঘুম পাড়িয়ে রেখে নিজেও চোখ বন্ধ করে আছেন সুফিয়া। ভেতরে প্রবেশ করলো মাজেদা। নিজ স্বরে বলল, খালা ঘুমিয়ে গেছেন নাকি? সুফিয়া চোখ মেলে তাকালেন, বললেন, না ঘুমাইনি, কিছু বলবে? হ খালা, শুধু আপার লেগে সম্বন্ধ আইছে। কথাটা শুনতেই টনক নড়ে উঠল সুফিয়ার। কিছুটা সময় নিয়ে সোনা থেকেও উঠে বসলেন তিনি। প্রশ্ন করলেন, অনুর জন্য সম্বন্ধ এসেছে? হ খালা, তাড়াতাড়ি চলেন, হেরা বসার ঘরে বইসা আছে। বড় আশ্চর্য হলেন সুফিয়া। এখানকার কাউকেই তো চেনেন না ওনারা, সেখানে মেয়ের জন্য সম্বন্ধ কোত্থেকে এলো, কে নিয়ে এলো? এসব ভাবতে ভাবতেই ব্যথাযুক্ত পা নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। পরনের শাড়ি ঠিক করে ঘোমটা টেনে বাহিরে যাওয়ার জন্য উদ্যত হলেন। মাজেদাকে বলে গেলেন, তাদের জন্য চা বিস্কিটের ব্যবস্থা করো। মাজেদা মাথা নাড়ালো। তার আগে কল দিল অর্থিকার নাম্বারে। কথাটা তো দুবনের একজনকে জানাতে হবে নাকি? যার জন্য সম্বন্ধ এসেছে তাকে জানানো উচিত হবে না, তাই বড় বোনকেই কল করলো মাজেদা। সুফিয়া সালাম জানিয়ে তাদের সম্মুখে বসলেন। আজিজুল হক সৌজন্য হেসে নিজেদের পরিচয় জানাতেই ভেতরে ভেতরে বেশ চমকে উঠলেন তিনি। এত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে মেয়ের জন্য, ভাবতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। মাজেদা এসে দিয়ে গেল চা এবং বিস্কুট। আফসানা হাস্যজ্জ্বল মুখে বললেন, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি সেই কবে, সে ঘরে নাতি নাতনিও আছে, এখন বাকি শুধু আমার একমাত্র ছেলে, তারও বিয়ের বয়স হয়েছে। বাড়িতে একা একা কি ভালো লাগে বলুন তো? সুফিয়া জোরপূর্বক হেসে বললেন, বিয়ের বয়সী ছেলে আছে ঘরে, তাহলে তাকে বিয়ে করিয়ে দেওয়াই তো উত্তম। এটাই তো আমি বলি, কিন্তু ছেলেকে এ বিষয়ে বললেই সে এড়িয়ে যায়। তারপর পরশু এসে আমায় জানালো তার নাকি একটা মেয়েকে পছন্দ হয়েছে, বিয়ে করলে তাকেই করবে। ছেলের যখন পছন্দ হয়েছেই, তাহলে অন্য কোথাও মেয়ে খুঁজতে সময় নষ্ট করতে যাব কেন বলুন? কৃত্রিম হাসলেন সুফিয়া। আজিজুল হক বললেন, না জানি আসার জন্য দুঃখিত আপা, আমার স্ত্রী তো আর তরেই হয়েছিল না, তাই আজই আসতে হলো। অনুভার ছবি আমরা দেখেছি, আমাদেরও তাকে খুব পছন্দ হয়েছে, তাই আমরা চাইছি আজই বিয়ের কথাবার্তা একেবারে পাকাপোক্ত করে যেতে। প্রতি উত্তরে কী বলবেন বুঝতে পারলেন না সুফিয়া। তবে তিনিও খুব করে চান নিজে দাঁড়িয়ে থেকে মেয়েটার বিয়ে দিতে, মরার আগে মেয়েটার সুখ নিজে চোখে দেখে যেতে। ওনার নীরবতা দেখে আফসানা আশ্বস্ত করে বললেন, আমরা সব কিছু জানি আপা, ওসব নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বউ নয়, বরং আমার এক কাপড়ে একটা মেয়ে নিয়ে যেতে চাই বাড়িতে। আপনার মেয়েকে রানী করিয়ে রাখবো, কখনো কোনো কষ্ট হতে দেব না তার। আমার ছেলেটা রাগী হলেও মনটা কিন্তু ওর খুব ভালো, খুব আশা নিয়ে এসেছি আপা, খালি হাতে ফেরাবেন না আমাদের। মহিলাটির কণ্ঠস্বর খুবই করুণ শোনালো। ভদ্র মহিলার চোখ জোড়ার পানে তাকিয়ে সুফিয়া খেয়াল করলেন ওই চোখে অদৃশ্য এক মায়া আছে। এত সুন্দর অক্ষিযুগলের মালিকের মনটাও নিশ্চয়ই অনেক সুন্দর হবে।
মনে মনে সুফিয়া সিদ্ধান্ত নিলেন, যাই হয়ে যাক না কেন এখানেই এবার তিনি ছোট কন্যাকে বিয়ে দেবেন। কারণ না শুনবেন না, তারও তো একটা জীবন আছে নাকি। তার ওপর ওদের বাবা মারা গেছেন। অর্থিকাও এখন সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছে, চাকরি করছে, ওনার অবস্থাও তেমন ভালো নয়। তাই মা হিসেবে ছোট মেয়ের জীবন সাজিয়ে দেয়া তো ওনার কর্তব্য। দুজন নরনারী কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায় ওনার মুখপানে চেয়ে আছেন। লম্বা একটা শ্বাস টেনে নিলেন সুফিয়া, অধর প্রশস্ত করলেন কিছু বলার উদ্দেশ্যে। আর তখনই শব্দ হলো কলিং বেল বাজার। কিছু বলতে গিয়েও থেমে গেলেন সুফিয়া। মাজেদা দৌড়ালো দরজা খুলতে। মিনিট দুয়েক পরেই দু হাতে বাজারের থলে নিয়ে হাজির হলো অনুভা। অপরিচিত দুজন মানুষকে সোফায় বসে থাকতে দেখে ভুরুদয় কুঁচকে নিল। ব্যাগ দুটো মাজেদার হাতে দিয়ে ফিসফিসিয়ে বলল, ওনারা কারা? মাজেদাও ঠিক একইভাবে ফিসফিস করে উত্তর দিল, আপনারে দেখতে আইছে আপা। খালার মতিগতি দেখে যা বুঝলাম ভিতরে ভিতরে খালাই কিন্তু রাজি। খুব তাড়াতাড়ি আপনার বিয়ের ঢোল বাজতে যাইতেছে গো আপা। কথাটা বলে লাজুক হেসে প্রস্থান করলো মাজেদা। কপালে এখনও কয়েকটা ভাঁজ পড়ে আছে অনুভার। এগিয়ে গিয়ে সালাম দিল অপরিচিত মানুষ দুজনকে। আফসানা এবং আজিজুল হক সমস্বরে জবাব নিলেন সালামের। ভদ্রতা বজায় রেখে অনুভা প্রশ্ন করল, আপনারা? ঠিক চিনলাম না তো আপনাদের। আফসানা একপাশে সরে গিয়ে নিজের পাশেই কিছুটা জায়গা করে দিলেন তাকে বসার জন্য। হাত বাড়িয়ে ডেকে বললেন, আমরা তানিমের বাবা মা। এখানে এসে বসো তো মা। আশ্চর্য হয় অনুভা, তানিমের বাবা মা ওনারা এখানে কেন? মায়ের বয়সী ভদ্রমহিলার ডাকে ওনার পাশে গিয়ে বসলো অনুভা। প্রশ্ন করল, আপনারা হঠাৎ এখানে? এবারও হাসলেন আফসানা, বললেন, তোমার জন্যই তো আসা। আমার জন্য? ওনাকে কিছু বলতে না দিয়েই সুফিয়া বলে উঠলেন, ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। চমকায় অনুভা, বিয়ের প্রস্তাব? গলা শুকিয়ে আসে মুহূর্তেই, শুকনো ঢোক গেলে শুধায়, কার সাথে? আফসানা মুচকি হেসে উত্তর দেন, তানিমের সাথে। তুমি তো আমাদের অফিসে চাকরি করো, তাই না? অপ্রস্তুত হয় অনুভা, মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, আমার সঙ্গে স্যার বিয়ে? এটা কি করে হয় আন্টি? উনি আমার অফিসের বস আর আমি ওনার একজন কর্মচারী মাত্র। আফসানা ভদ্রমহিলা প্রাণবন্ত একজন নারী, স্বভাব সুলভ অধরে হাসি রেখেই বললেন, কেন হয় না? চাইলেই হয়। আর আমরা তো চাইছি। তোমাকে আমাদের একমাত্র ছেলের পছন্দ হয়েছে। তুমি যদি চাও বিয়ের পরও চাকরি করতে পারবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবুও না করো না মা, খুব আশা নিয়ে এসেছি। এই মাকে ফিরিয়ে দিও না। অনুভা অনুভব করল ভদ্রমহিলার কণ্ঠস্বরে কিছু একটা আছে, যার বিপরীতে কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না সে। এত সুন্দর আবেদনের পর মনে হয় না কেউ ওনার মুখের ওপর না বলে দিতে পারবে। সবচেয়ে বেশি অবাক হচ্ছে এটা শুনে যে তানিমের তাকে পছন্দ। যেই লোকটা শুরু থেকেই তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে আসছে, সেই লোকটা তাকে বিয়ে করতে চায়। যদিও লোকটার ইদানিংকালের ব্যবহার কিছু একটা টের পেয়েছিল অনুভা, তবুও বারবার ভাবনা সরিয়ে দিয়েছে মন মস্তিষ্ক থেকে। ভেতরে অস্বস্তি বোধ করছে অনুভা। কিভাবে এদের না বলে দেবে বুঝতে পারছে না সে। মায়ের দিকে তাকিয়ে এটা অবশ্য বুঝতে পারল যে মা এই প্রস্তাবে রাজি থাকবে নাই বা কেন। তিনি তো কবে থেকেই চাইছিলেন মেয়েকে সুপাত্রে হস্তান্তর করতে। আজিজুল হক আর আফসানা চা খেতে খেতে সুফিয়ার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলছেন। আবারও কলিং বেল বেজে উঠল। মাজেদা দরজার দিকে এগোতে এগোতে বলল, মনে হয় বড় আপা আইয়া পড়ছে। তার কথাই ঠিক হলো। ভেতরে প্রবেশ করলো অর্থিকা। চারিদিকে শোক বলিয়ে সকলকে সালাম দিয়ে বসে পড়ল মায়ের পাশে। আফসানা হেসে প্রশ্ন করলেন, তুমি বুঝি অনুভার বড় বোন? জি, আপনারা? ওনারা ওনাদের পরিচয় দিতেই অর্থিকাও ঠিক ছোট বোনের মতোই ভেতরে ভেতরে চমকালো। আর চোখে দেখে নিল তাকে। অনুভার চোখে মুখে ফুটে উঠেছে অসহায়ত্ব। সুপ্রিয়া মেয়ের উদ্দেশ্যে তাদের আসার কারণটা বলে এবার তাদের উদ্দেশ্যে বললেন, আমার মেয়েটা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। আমিও চাই আমার মেয়েটা এবার অন্তত সুখের মুখ দেখুক। তাই আমার কোনো আপত্তি নেই আপনাদের প্রস্তাবে। বুক কেঁপে ওঠে অনুভার। মা তো ওনাদের কথা দিয়ে দিচ্ছে, এবার কি হবে? বড়দের মাঝখানে কিছু বলতেও পারছে না মেয়েটা। অসহায় দৃষ্টিতে বড় বোনের পানে তাকালো। অর্থিকা ইশারায় বোনকে আশ্বস্ত করে মায়ের উদ্দেশ্যে হেসে বলল, অনুপ্রাপ্ত বয়স্ক মেয়ে, ওর অনুভূতি না নিয়ে হুটহাট এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুমি নিতে পারো না মা।
বড় কন্যার দিকে ভুরুযুগল কুঁচকে তাকান সুফিয়া, বলেন, ওর মতামত নিয়ে কি হবে? সেই তো বলবে তোমাদেরকে ছেড়ে আমি যাব না। আজিজুল হক বলেন, না না, বিয়েটা যেহেতু ওর, সারাটা জীবন যখন ওকে কাটাতে হবে, তখন ওর সিদ্ধান্তটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আফসানা আলতো করে অনুভার মাথায় হাত রেখে বললেন, নির্দ্বিধায় তুমি তোমার মতামত জানাতে পারো মা। তুমি কি বিয়েতে রাজি? পুনরায় বড় বোনের পানে তাকায় অনুভা। অর্থিকা চোখ দিয়ে ইশারা করে বোনকে, যার অর্থ সহজেই বোধগম্য হয় অনুভার। সোজা সাপটা জবাবে বলে, তানিম স্যারকে আমি শুরু থেকে অফিসের বস হিসেবে জেনে এসেছি। অফিসের কাজ ব্যতীত ওনার সঙ্গে আমার তেমন কোনো পরিচয় নেই। সেই ক্ষেত্রে এই বিয়েতেও আমি সায় দিতে পারছি না। মাফ করবেন আমায়। এমন একটা সিচুয়েশনে যে কখনো পড়তে হবে আমি ভাবিনি তা কখনো। ভেতরে ভেতরে আহত হলেন আফসানা, বোঝানোর সুরে বললেন, তাতে কি হয়েছে মা? পরিচয় নেই তো পরিচয় হয়ে যাবে। পারিবারিকভাবেই না হয় তোমাদের বিয়েটা হবে, তারপর সংসার করতে গিয়ে দুজন দুজনকে চেনা জানা হয়ে যাবে। কত মানুষেরই তো আজকাল অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, যেখানে একজন আরেকজনকে আগে কখনোই দেখেনি পর্যন্ত, তারা কি সংসার করছে না? এবার কি যুক্তি দিবে ভাবতে লাগলো অনুভা, কিন্তু তাকে আর ভাবতে না দিয়েই অর্থিকা ভদ্রতা বজায় রেখে বলল, সবার ক্ষেত্রে এমনটা হয় না আন্টি। অফিসে বসের সঙ্গে বিয়েটা দৃষ্টিকটু দেখায়। অন্যান্য কর্মচারীরা ব্যাপারটা নিয়ে যে আড়ালে কথা বলবে না তার কি গ্যারান্টি আছে? তাছাড়া আমার বোনের জন্য আমি যোগ্য পাত্র পেয়ে গেছি। তাকে আমি কথাও দিয়েছি অনুভার সঙ্গে তার বিয়ে দিব। মা বেশিরভাগ সময় অসুস্থ থাকেন, তার সঙ্গে বিভিন্ন ঝোট ঝামেলা তো আছে, তাই বলা হয়ে উঠেনি। আশা করি বুঝতে পারছেন আন্টি। তার কথায় অনুভা এবং সুফিয়া দুজনেই চমকালো। মন ক্ষুণ্ণ হলেন আফসানার। আজিজুল হক ব্যাপারটাকে ভীষণ স্বাভাবিকভাবে নিলেন। বিয়ের বয়সী মেয়ে যখন বাড়িতে আছে, বাড়ির কেউ না কেউ তার বিষয়ে এমন সিদ্ধান্ত নেবে, এটাই স্বাভাবিক। আফসানা কিছুক্ষণ নীরব রইলেন। মেয়েটাকে ওনার প্রথম দেখাতেই মনে ধরেছিল, তার ওপর ছেলের পছন্দ বলে কথা। তারপরেও কিছুটা আশা নিয়ে বললেন, আরেকবার যদি ভেবে দেখতে, বিয়েটা তো এখনো হয়নি। তাছাড়া আমার ছেলেও তো কোনো দিক দিয়ে খারাপ নয়। অর্থিকা মিহি হেসে উত্তর দেয়, খারাপ ভালোর কথা আসছে না আন্টি। বিয়েটা তো আর ছেলে খেলা নয়। একজনের পছন্দ দিয়ে কখনোই বিয়ের মতন সম্পর্ক হয় না। যাকে অনুভা এতদিন স্যারের সম্মান দিয়ে এসেছে, তাকে তো আর হুট করে স্বামীর স্থান দেওয়া যায় না। তাছাড়া ওরও নিজের পছন্দের মানুষ আছে, তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত আন্টি। আশার আলো চট করেই নিভে গেল আফসানার। আজিজুল হক নীরব রইলেন। সকলের থেকে বিদায় নিয়ে তারা চলে যেতে চাইলেন, কিন্তু অর্থিকা তাদের যেতে দিতে নারাজ। যতই হোক বোনের অফিসের বসের বাবা মা বলে কথা, আপ্যায়ন না করলে কি হয়? একেবারে নাস্তা করিয়ে তারপর ওনাদের যেতে দেওয়া হলো। ওনারা যেতেই ছুপিয়ে চেপে ধরলেন মেয়েকে, প্রশ্ন করলেন, তুই কাকে বিয়ের কথা দিয়ে এসেছিস? হ্যাঁ, এত ভালো সম্বন্ধটা হাতছাড়া হয়ে গেল। তুই কজনকে চিনিস বলতো? আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া তুই কে? অর্থিকার সোজা উত্তর, আমি ওর বড় বোন, তাই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। বড় ঘর হলেই যে বিয়ে দিতে হবে এমন কথা কোথায় আছে? সে বস নিজের এমপ্লয়িদের সম্মান দিতে জানে না, সে আবার বউ পালবে কি করে? যত সব। কিন্তু তুই কথা দিয়েছিস কাকে? হয়তো চিনতে পারো, আবার নাও পারো, তবে এটা জেনে রাখো, অনু তাকে ভালোবাসে এবং ছেলেটাও অনুকে প্রচণ্ড ভালোবাসে। আমাদের জন্য ওর ভালোবাসা অনেক আগেই বিসর্জন দিয়ে দিয়েছে মা। নেহাত ছেলেটা ভালো, তাই এখনো ওর অপেক্ষায় বসে আছে। আমি আমার ভালোবাসার মানুষ হারিয়েছি, কিন্তু বোনকে কিছুতেই তার ভালোবাসা হারাতে দিব না। অনুভার জন্য যদি কেউ যোগ্য কেউ থাকে, তাহলে সে হচ্ছে শ্রাবণ। বলেই নিজে ঘরের দিকে পা বাড়ালো অর্থিকা। তার কথা শুনে সুফিয়া এখনও ঠায় দাঁড়িয়ে রইল পূর্বের স্থানে। দরজার আড়াল থেকে সমস্ত কথাই কর্ণগোচর হয়েছে অনুভার। দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ গিয়ে হাত মুখ ধুয়ে চিত হয়ে বিছানায় শুয়ে পড়ল সে। অর্থিকাও ফ্রেশ হয়ে এলো। টাইম জেগে উঠেছে, বিছানায় এক ঝাঁক খেলনা নিয়ে বসেছে। মাকে দেখতে পেয়েই ভাঙ্গা ভাঙ্গা শব্দে নিজের মতো করে বলে যাচ্ছে কথা। অর্থিকা ছেলের মাথায় হাত বুলিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়ে পড়ল।
কিছুক্ষণ ভেবেচিন্তে মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বসলো। সবে 7:30 বাজে। শ্রাবণ এখনও বাড়ির বাইরে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে ক্যাফেটেরিয়ায়। টেবিলের ওপরে রাখা মোবাইলটা বেজে উঠল তৎক্ষণাৎ। স্ক্রিনে জলজল করা অর্থী আপু দিয়ে সেভ করা নাম্বারটা দেখে ভ্রুদয় কুঞ্চিত হলো তার। বন্ধুদেরকে ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে সরে গেল মোবাইল হাতে। কল রিসিভ করে সালাম জানিয়ে প্রশ্ন করলো,